সারিফা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। আকাশ আছো, আকাশ রহমান আছো, গৌরব আছো, দেখে নিচ্ছি। করা, রোজ, চাণক্য, ওকে। চলো, তোমরা উত্তর কিন্তু সবাই ডি দিয়ে ফেলেছো। তার মানে উত্তর তোমাদের সবাই সঠিক হয়েছে। মানে এই কোশ্চেনটি পারছো, মানে এটি কিন্তু একটি ভাইটাল কোশ্চেন এবং তোমরা এই ধরনের কোশ্চেন পারছো, খুব ভালো লাগছে। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, 1 নাম্বার পেয়ে গেছো। তো চলো পরের কোশ্চেন দেখে নিচ্ছি। পরের কোশ্চেন রয়েছে 2। 2 এ বলা হয়েছে কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন ধরনের শহর? প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, প্রতিরক্ষা শহর, পরে রয়েছে শিল্পনগরী। দেখো তোমরা কিন্তু আনসার করবে। দেখো দাগ নাম্বার কিন্তু আমাকে অবশ্যই বলবে। দাগ নাম্বার আমাকে অবশ্যই বলবে। দেখো কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন ধরনের শহর? অবশ্যই তোমরা যারা করেছো দেখো দাগ নাম্বার সহ বলবে কিন্তু। তোমরা করেছো বি ইজ দ্য কারেক্ট আনসার, বারাণসী কিন্তু ধর্মীয় শহর। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 3-এ। 3-এ বলা হয়েছে ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম কি? ছত্তিশগড়ের বাইলাডিলা রয়েছে, বিলাসপুর রয়েছে, ডাল্লি রাজারা রয়েছে, কোরবা রয়েছে। দেখে নিচ্ছি, চটজলদি কিন্তু বলবে। তার মানে তোমাদের উত্তর কিন্তু এখানে রয়েছে তোমাদের। আমি অবশ্যই বলবো। দেখো ছত্তিশগড় একটি কয়লা উত্তোলক অঞ্চল। মানে লেট করবে না, কোশ্চেন কিন্তু বুঝে বুঝে আনসার করলে কিন্তু তোমাদের সব কোশ্চেনের আনসার হবে। সব কোশ্চেনের আনসার কিন্তু পরীক্ষার সময় হবে। তোমাদের কিন্তু বাদিক ডান দিক তাকানোর প্রয়োজন থাকবে না। আমি অবশ্যই দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট করছো। হ্যাঁ, 3-এর দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, তোমাদের উত্তর যারা করেছো কোরবা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের উত্তর সঠিক হয়েছে ডি। ডি ইজ দ্য কারেক্ট আনসার, কোরবা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এরপর রয়েছে 4-এ, সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের মধ্যে প্রক্ষিপ্ত হয় এবং অন্য অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে টর্নেডো বলে, স্পিড বলে, লেগুন বলে, অগ্রভূমি বলে। দেখে নিচ্ছি কে পারবে। 4-এর 4-এর কিন্তু বলবে। 4-এ দেখো নিলয়, সাথী, 4-এর বলবে। 4-এর উত্তর দেখে নিচ্ছি চট জলদি বলবে। দেখো তোমরা যারা এখানে করেছো স্পিড, স্পিড ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অর্থাৎ বি করেছো, তোমরা সবাই বি করেছো, স্পিড ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে চলো তোমাদের রয়েছে 5-এ, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না। দেখো এমন একটি ভূমিরূপ কি? উপত্যকার মধ্যে উপত্যকা, মনোরণক, আর নিক বিন্দু, তারপরে রয়েছে নদী মঞ্চ। ঠিক আছে, দেখে নিচ্ছি। পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় না, না বলেছে কিন্তু 5-এর। 5-এর কিন্তু না বলেছে। এটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। দেখে নিচ্ছি। পরে অনুপম বলছে পল সায়েন্স, অনুপম পল সায়েন্স 9টা 15, পল সায়েন্স 9টা 15। দেখে নিচ্ছি তোমরা কিন্তু 5-এর বলে দিয়েছো বি। বি ইজ দ্য কারেক্ট আনসার, মোনাডোলক। দেখো নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ, উপত্যকার মধ্যে উপত্যকা এটাও হয়, নিক পয়েন্ট বা নিক বিন্দু এটাও হয়, নদী মঞ্চ এটাও হয়। তার মানে গঠিত হয় না কিন্তু রয়েছে তোমাদের মোনাডোলক। মোনাডোলক কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত এক ধরনের পাহাড়, যেটি মোনাডোলক নামে পরিচিত। মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো শতদ্রু নদী। এই শতদ্রু নদীর যে প্রকার নদীর উদাহরণ, তা হলো পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, সিতে রয়েছে অধ্যারোপিত নদী, ডিতে রয়েছে বিপরা নদী। ঠিক আছে, বিপরা নদী দাগ নম্বর সহ কিন্তু বলবে। 6-এ, 6-এ আমি দেখে নেব। 6-এ কে কে উত্তর দিচ্ছ? 6-এ দেখে নিয়েছি দাগ নাম্বার 6-এ করাডোস। তুমি 5-এর বি বললে, ঠিক আছে ঠিক আছে। 5-এর কিন্তু উত্তর কিন্তু বি, ঠিক আছে। চলো 6 দেখে নিচ্ছি। তোমাদের 6-এর বললে এ, পূর্ববর্তী নদী। তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। পূর্ববর্তী নদী ইজ দ্য কারেক্ট আনসার। পূর্ব শতদ্রু এগুলো পূর্ববর্তী নদী। এরপরে দেখে নিচ্ছি, দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই পারবে। অবরোধ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবন ভূমি, তারপরে বাজাদা। দেখো বাজাদা দাগ নাম্বার সহ কিন্তু বলবে। অবরোধ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। দেখে নিচ্ছি। তোমরা 7-এর বলবে। 7-এর যারা বলেছে এ ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত দেখো একটি অবরোহণ, অবরোহণ মানে উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যায়, ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যায় তখন তাকে অবরোহণ বলে, মানে ক্ষয়জাত পর্বত। 7-এর এ করে দিয়েছো তোমরা সবাই, উত্তর সঠিক হয়েছে। এরপরে চলো তোমাদের রয়েছে 8-এ, স্পেরোসল মৃত্তিকার একটি উদাহরণ কি? পর্জল মৃত্তিকা, পলিমৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। স্পেরোসল একসঙ্গে হবে লেখা কিন্তু। স্পেরোসল কোন ধরনের মৃত্তিকার উদাহরণ? দাগ নাম্বার কিন্তু 8। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কে পারবে। অবশ্যই আমি দেখে নেব।
তোমাদের আটের দাগ নাম্বার বলবে করাডোস, আট বলো রাসেল। আটের তোমরা বলে দিয়েছো মন্ডল, ঠিক আছে। আটের তোমরা বলে দিয়েছো এ বলেছো মানে পর্জল মৃত্তিকা, ঠিক আছে। উত্তর কিন্তু সব সঠিক হয়েছে। পর্জল মৃত্তিকা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে নয়ে বলা হয়েছে মৃত্তিকার পরিলেখে এ স্তর থেকে যখন বি স্তরে পদার্থের অপসারণ ঘটে সেই পদ্ধতিকে কি বলে? হিউমিফিকেশন, স্যালিনাইজেশন, ইলুভিয়েশন, এলুভিয়েশন, ঠিক আছে। কোশ্চেনটি কিন্তু প্রশ্নকে দেখা থেকে একটি কোশ্চেন দেবেই তোমাদের। ৯ নম্বরের প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এখান থেকে একটি কোশ্চেন তোমরা পাবে। দেখে নিচ্ছি। ৯ এর আমি বলে দেব। ৯ আমি বলে দেব কে কি করলে অবশ্যই আমি বলে দিচ্ছি। ৯ মৃত্তিকার স্তর থেকে বি স্তরে যখন পদার্থগুলো দেখো মৃত্তিকার যে বিভিন্ন স্তর রয়েছে এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ যখন কি বলেছে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় কি? এলুভিয়েশন। তোমরা কিন্তু এলুভিয়েশন করবে। এলুভিয়েশন ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, এলুভিয়েশন। অর্থাৎ মৃত্তিকার স্তর থেকে পদার্থের অপসারণ পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে দেখো ১০ নম্বরের কোশ্চেন। জেট বায়ু প্রবাহ দেখা যায় কোথায়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে, ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে, স্ট্রাটোপোজে। অর্থাৎ দেখো জেট বায়ু তোমরা জানো জেট স্ট্রিম বা জেট বায়ু দেখা যায় কোথায়? যারা করেছে ১০ কিন্তু বলে দেবে ১০ স্বস্তিকা চক্রবর্তী, তুমি আটের এ বললে। দেখো আট তুমি এগিয়ে যাও, একটু টেনে যাও, একটু টেনে দেখো। সায়ন চক্রবর্তী, মন্ডল, সহদেব। ওকে, আমি দেখে নিচ্ছি ১০ এর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। অর্থাৎ জেট বায়ু বা জেট স্ট্রিম ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। দেখো পূর্ব থেকে, মনে থাকে যেন মানে পূর্ব থেকে পশ্চিম দিকে, ঠিক আছে। পূর্ব থেকে পশ্চিম দিকে দ্রুত গতি সম্পূর্ণ এক ধরনের বায়ু, ঠিক আছে, প্রবাহিত হয় জেট বায়ু, ঠিক আছে। অর্থাৎ জেট বায়ু কিন্তু দ্রুত গতি সম্পূর্ণ এক ধরনের বায়ু, এটি এটি কিন্তু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতি সম্পন্ন এক ধরনের বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে, ঠিক আছে। সেটি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটি হলো দেখো মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। এই কোশ্চেনটি সবাই পারবে। ১১ তোমরা বলে দিয়েছো ডি ইজ দ্য কারেক্ট আনসার, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১২ ভারতে বলা হয়েছে ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎস কি? দেখো মিথেন তোমরা জানো CH4। এই CH4 সব থেকে বেশি কোথায় থেকে উৎপন্ন হয়? ধানের জমি, রয়েছে ফলের বাগান, ফুলের বাগান, চা বাগান। কি হবে? দেখো অবশ্যই ১২ নম্বরের উত্তর দেবে। ১২ নম্বরে স্যার পলিটিক্যাল সায়েন্স ৯টা ১৫, পলিটিক্যাল সায়েন্স কিন্তু তোমাদের ৯টা ১৫, ঠিক আছে। করাডোস অবশ্যই ১২ নম্বরের উত্তর দেবে। রাসেল ১১ তুমি ডি বলেছো। রাসেল এখন ১২ বলবে। ১২ আমি বলে দিচ্ছি, তোমরা ১২ কিন্তু বলে দিয়েছো। যারা আছো কে চাণক্য, কে তোমরা বলে দিয়েছো এ। ধানের জমি থেকে CH4 সব থেকে বেশি কিন্তু নির্গত হয় ভারতবর্ষের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আহ ১৩ সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তার নাম কি? IUCN। এই পুস্তকটি প্রকাশ করে ১৯৬৩ সালে। অর্থাৎ এই IUCN যেই বিপদগ্রস্ত যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, প্রাণী রয়েছে, তাদের নাম যে পুস্তকের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, গ্রিন ডেটা কার্ড, তারপর রেড ডেটা বুক, তারপরে রেড ডেটা কার্ড। কি হবে? দেখে নিচ্ছি, চটজলদি বলবে। দাগ নাম্বার বলো ১৩ তোমরা সি বলেছো। রেড ডেটা বুক ইজ দ্য কারেক্ট আনসার, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে ১৫ তে বলা হয়েছে ভারতে একটি ধসপ্রবণ রাজ্যের নাম কি? ধসপ্রবণ মানে যেখানে ল্যান্ডস্লাইড হয়, সেই ল্যান্ডস্লাইড বা ভূমিধস। ধসপ্রবণ হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ রয়েছে, সি তে অন্ধ্রপ্রদেশ, ডি তে রয়েছে মধ্যপ্রদেশ। দাগ নম্বর সহ বলবে রোজা খাতুন, ইন্দ্রজিৎ বারৈ, সাথী, যারা। দেখে নিচ্ছি তোমাদের ১৫ কিন্তু বলবে। ১৫ দেখে নিচ্ছি। ১৫ মন্ডল তুমি বলছো ১৫ রে, ঠিক আছে। উত্তর কিন্তু সঠিক হয়েছে ১৫ রে। অর্থাৎ তোমাদের হিমাচল প্রদেশ কিন্তু ভারতের একটি ধসপ্রবণ রাজ্য। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে উত্তরাখণ্ড থাকলেও কিন্তু হতো,
ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 16 শুষ্ক কৃষি, যে অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখো শুষ্ক কৃষি মানে ড্রাই ফার্মিং, সেই ড্রাই ফার্মিং যেখানে রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কত হতে পারে? 25 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। দেখে নিচ্ছি 16 কিন্তু বলবে আমাকে, 16 কিন্তু বলবে আমাকে, দেখে নিচ্ছি। 16 কে কে আছো? চট জলদি বলো। 16 তোমরা বি বলে বলেছো, 16 অনেকে সি বলেছো, 16 কিন্তু বি হবে। দেখো 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, কিন্তু বেশিরভাগ কিন্তু তোমরা বলছো কিন্তু সি 75 সেন্টিমিটার। তবে অবশ্যই আমাকে রেফারেন্স সহ কিন্তু আমাকে পরে জানিয়ে দেবে। ঠিক আছে, তবে উত্তর কিন্তু রয়েছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা অনেকে বলছো কিন্তু সি, তবে রেফারেন্স সহ বলবে। তো পরের কোশ্চেন দেখে নিচ্ছি। পরের কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটি ভাইটাল, যিনি প্রথম শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন ধারণাটি অবতারণ করেন তার নাম কি? ওয়েবার, উইভার, হন্থুনেন, তারপরে জিমারম্যান। শস্য সমন্বয়, ক্রপ কম্বিনেশন কথাটি প্রথম কে বলে? দেখো উত্তর কিন্তু অবশ্যই তোমরা দেবে। দাগ নম্বর সহ 17, 17তে নয়নতারা মাঝি বলছে 17 স্যার 75 হবে। অবশ্যই আমাকে একটু রেফারেন্স সহ তোমরা পরে জানিয়ে দিও। ঠিক আছে, নয়নতারা। এরপরে 17 বললে তোমরা বি উইভার। ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে। দেখো জে সি উইভার, জে সি উইভার অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি? দেখো মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, রবার শিল্প, পেট্রো রসায়ন শিল্প। সরি, এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে। অভিজিৎ সরকার, ঠিক আছে তোমার উত্তর। 18 তোমরা কিন্তু সি বলে দিয়েছো, রবার শিল্প। মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম হলো কিন্তু রবার শিল্প। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19 বলা হয়েছে শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম প্রবর্তন করেন কি? দেখো শিল্পের যে অবস্থানগত তথ্য রয়েছে সেই তথ্যটি প্রবর্তন করেন জিমারম্যান রয়েছে, হন্থুনুন রয়েছে, ওয়েবার রয়েছে, অগাস্ট লস রয়েছে। শিল্পের অবস্থানগত তথ্য দেখে নিচ্ছি, চট জলদি বলবে। দাগ নাম্বার কিন্তু বলছো না তোমরা। 19, 19 বলবো, 19 সি বলে দিয়েছো। ওয়েবার, দেখো আলফ্রেড ওয়েবার, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। আলফ্রেড, আলফ্রেড ওয়েবার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 20, 20তে রয়েছে দেখো পর্যটন, যে অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি কি? পর্যটন। পর্যটন মানে তোমরা জানো ট্যুরিজম। তো প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ, দ্বিতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ, তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ, চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপ। দেখো পর্যটন কোন পর্যায়ে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 20, 20 বলবে কিন্তু দীপঞ্জনা, 20 বলবে। 20 সি বলে দিয়েছো। স্বস্তিকা চক্রবর্তী 20 সি, রাসেল 20 সি। ঠিক আছে, পল্লবী 20 সি, আসিফ 20 সি। ঠিক আছে, দেখে নিচ্ছি তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। উত্তর কিন্তু সঠিক হয়েছে সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্র বা তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ হলো ট্যুরিজম। শিক্ষকের শিক্ষাদান তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে 21, 21 রয়েছে সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত, কৃষিকাজ, শিল্পকর্ম, পরিবহন, পরামর্শ দান। দেখো সোনালী পোশাকের কর্মীরা যারা করবে তোমরা দেখো অবশ্যই করে দাও। কৃষি হবে না, শিল্প হবে না, পরিবহন হবে না, সোনালী পোশাকের দেখো পরামর্শ দান। তোমরা যারা ডি করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 22, 22 বলা হয়েছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কি বোঝানো হয়? দেখো প্রাক শিল্প বিপ্লবের সময়, শিল্প বিপ্লবের পরবর্তী, পরবর্তী শিল্প বিপ্লবের সময়, তারপরে শিল্প বিপ্লবের পরবর্তী সময়, বর্তমান সময়। দেখো তোমরা জনবিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে এখানে প্রাক শিল্প বিপ্লব, অর্থাৎ তোমরা যারা এ করেছো, এ ইজ দ্য কারেক্ট আনসার। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পাতা সমাধানীকরণ বা পেডিপ্ল্যানেশন, এই মতবাদটি প্রথম অবতারণ করেন কে? ডব্লিউ এম ডেভিস, ডব্লিউ পেঙ্ক মানে উইলিয়াম পেঙ্ক, জেটি হ্যাক, আর ডিতে রয়েছে এল সি কিং। দেখো পাতা সমতুলীকরণ মতবাদটি কে অবতরণ করেন? অর্থাৎ পেডিপ্ল্যানেশন যারা করেছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এল সি কিং, এল সি কিং অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখে নিচ্ছি তোমাদের 24, 24 বলা হচ্ছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের উদাহরণ কি? দেখো উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক পরিপোষক বলতে এনপিকে। এনপিকে গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক উপাদান, প্রাথমিক মৌলিক উপাদান।
তার মধ্যে রয়েছে কোনটি? ওইখানে যা উত্তর আছে অপশন আছে তার মধ্যে নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। যারা নাইট্রোজেন করেছো প্রাক শিল্প সময়, অভিজিৎ ঠিক আছে, উত্তর ঠিক আছে তোমার। বিনা ওকে। 24 ডি তোমরা বলে দিয়েছো, তোমার উত্তর সবাই সঠিক হয়েছে। এরপরে রয়েছে তোমাদের 25 এল নিনো দেখা যায়। এল নিনো দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরীয় সাগরে। এল নিনো তোমরা জানো, এল নিনো কথার অর্থ হলো চাইল্ড ক্রিস্ট। চাইল্ড ক্রিস্ট চাইল্ড ক্রিস্ট অর্থাৎ এল নিনো দেখা যায় কোন মহাসাগরে? যারা করেছে প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে এল নিনো দেখা যায়। তার মানে পেরু দেখা যায়, চিলিতে দেখা যায়, পেরু চিলি, পরে ইকুয়েডরে দেখা যায় কিন্তু এই এল নিনো। ঠিক আছে, তোমরা যারা করেছো বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 26 নম্বরে, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার বা ধানের গোলা নামে পরিচিত, সেটি উনান প্রদেশ, যে যে জেচুয়ান প্রদেশ, হুনান প্রদেশ, হুবেই প্রদেশ। দেখো, চীনের ধানের গোলা বা ধানের আধার যারা করেছে হুনান প্রদেশ, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 পৌষ্টিক সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে? পাট শিল্পে, কার্পাস বয়ন শিল্পে, কাগজ শিল্পে, লোহা ইস্পাত শিল্পে। যারা করেছে দেখো এখানে কার্পাস বয়ন শিল্প, কাগজ শিল্প। আমি বলে দেবো, চটজলদি তোমরা করো। কাগজ শিল্পে। দেখো কাগজ শিল্পে কিন্তু দেখো, এই যে কাঁচামাল যেগুলো বললাম সেই কাঁচামাল তোমরা যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের সি, 27 সি, ইয়েস তোমরা সি করে দিয়েছো। এরপরে রয়েছে দেখো তোমাদের 28 নম্বরের কোশ্চেন, ভারতের বয়স লিঙ্গ অনুপাতের নির্ণয়ের সূত্রটি কি? এরকম কিন্তু একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকবে। ঠিক আছে, ট্রিপল স্টার এরকম কোশ্চেন পরীক্ষা থাকবে। অর্থাৎ বয়স লিঙ্গ অনুপাত, নারী নারীর সংখ্যা বাই পুরুষের সংখ্যা ইনটু 100। তারপরে বিতে রয়েছে নারীর সংখ্যা অবলিক, অবলিক মানে নিচে, নিচে হবে পুরুষের সংখ্যা ইনটু, ইনটু কিন্তু এটা হবে ইনটু, ইনটু কিন্তু 1000। তার মানে তোমরা যারা করেছো দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ 28 নম্বর উত্তরে কিন্তু হবে অপশনে বি ইজ দ্য কারেক্ট আনসার। আর অভিজিৎ তুমি কিন্তু একটু টেনে দেখো, তুমি কিন্তু একটু টানো। ঠিক আছে, লাইভ চলছে, তুমি একটু টানো, তুমি অনেকটা পিছিয়ে আছো। রাহুল ঠিক আছে, তোমরা যারা যারা এখানে কমেন্ট করেছো বি ইজ দা কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের 29 ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম কি? কাশ্মীর উপত্যকা, বিতে বোরা গুহা, সিতে রয়েছে ব্লু মাউন্টেন অঞ্চল, অজন্তা গুহা। দেখো 29 নম্বরে যারা করেছো বোরা গুহা, অর্থাৎ বি ইজ দা কারেক্ট আনসার। বোরা গুহা কিন্তু একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল বা কাস্ট ভূমিরূপ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 30 একনত গঠনযুক্ত ভূমিভাগে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? অঙ্গুরীয় জলনির্গম প্রণালী, তারপরে রয়েছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, চাপড়িরূপী জলনির্গম প্রণালী, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। অর্থাৎ একনত গঠনযুক্ত ভূমিভাগে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? দেখে নিচ্ছি তোমাদের উত্তর তোমরা বলেছো 30 দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার 30 তোমরা জাফরি রুপি বলে দিয়েছো, উত্তর তোমাদের সঠিক হয়েছে। সি ইজ দা কারেক্ট আনসার, জাফরি রুপি ইজ দা কারেক্ট আনসার, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 31 মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাদ কি নামে পরিচিত? টাইফুন, টর্নেডো, হেরিকেন, উইলি উইলি। দেখে নিচ্ছি 31 টোটাল ক্রেজি, করাডোস, কেলভিন, ফিলিংস। দেখে নিচ্ছি রাসেল 30 সি বললে, রাসেল এখন 31 বলবে, 30 সি হয়েছে। রোজা খাতুন 30 সি হয়েছে। সোমনাথ ঠিক আছে, রাসেল সুমন। দেখে নিচ্ছি তোমাদের 31 বলে দিয়েছো তোমরা সি। দেখো মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিবাদ হেরিকেন নামে পরিচিত, হেরিকেন। আর উইলি উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়। ঠিক আছে, আর টর্নেডো কিন্তু দেখো, টর্নেডো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায়। আর টাইফুন কিন্তু চীন সাগরে কিন্তু টাইফুন। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। 4টে কিন্তু আমি বলে দিয়েছি, পরে কিন্তু বলবে না যে স্যার বলেননি, এটা কিন্তু বলবে না। এরপরে 32 জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? নরম্যান মায়ার্স, তারপরে চার্লস ডারউইন, রবার্ট হুক, তারপরে হচ্ছে ওয়াল্টার রোজেন। এই কোশ্চেনটিও পারবে।
এই কোশ্চেনটু পারবে 32-এ। 32 নম্বরের কোশ্চেনটু আশা করি তোমরা পারবে। উত্তরের আশায় আছি, উত্তরের আশায় আছি, উত্তরের আশায় আছি, উত্তরের আশায় আছি তোমাদের। দেখে নিচ্ছি। জলদি যারা করেছো দেখো, ওয়াল্টার রোজেন অর্থাৎ সি ডি ইজ দ্য কারেক্ট আনসার। 1985 সালে দেখো ওয়াল্টার রোজেন এই জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করে। আর নরমান মায়ার্স যারা করবে, এটা কিন্তু হবে বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি, দেখো ডাইভার্সিটি হটস্পট, হটস্পট, ঠিক আছে, বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু নরমান মায়ার্স। ওকে, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো দেখে নিচ্ছি তোমাদের 33-এ 32 তোমাদের, ইয়েস তোমরা 33-এ চলে গেছো। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত সেটি দুধ, মাংস, ডিম আর রয়েছে মাছ। দেখে নিচ্ছি 33-এ তোমরা বলে দিছো ডি, মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত ইজ দা কারেক্ট আনসার ডি। দেখো, আর মাংস কিন্তু তোমরা জানো লাল। দুগ্ধ বিপ্লব যেটি রয়েছে হোয়াইট রিভলিউশন বা দুগ্ধ বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, ঠিক আছে, তার মানে এখানে উত্তর কিন্তু হচ্ছে ডি। এরপর রয়েছে দেখো তোমাদের 34-এ বলা আছে সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় কি? সাদা পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী, তারপরে গোলাপি পোশাকের কর্মী। দেখে নিচ্ছি তোমাদের 34-এ কোশ্চেনটি কিন্তু ভাইটাল। অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে দিয়েছে, কিন্তু কোশ্চেনটি অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে দিয়েছে। এখানে অভিজিৎ অভিজিৎ সরকার বলছে স্যার মাছ মাছ মাছ। ঠিক আছে অভিজিৎ, উত্তর সঠিক হয়েছে। দেখো সবাই নাম বলতে পারছি না, তার কারণ নাম বললে কিন্তু অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে, তোমাদের অনেকটা টাইম কিন্তু নষ্ট হবে। সিনু তুমি বলছো পল সাইজ 9টা 15, কিন্তু পল সাইজ 9টা 15-তে। তোমরা 34-এ বললে, দেখে নিয়েছি 34-এ যারা করেছে দেখো, এখানে কিন্তু পিঙ্ক কলার ওয়ার্কার হবে, গোলাপি পোশাকের কর্মী। সেবা ক্ষেত্র মানে পিঙ্ক কলার ওয়ার্কার, অর্থাৎ রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ কথার মানে হলো সেবা ক্ষেত্র। এই যে সেবা ক্ষেত্র, এটা কিন্তু তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের গোলাপি পোশাকের কর্মী। যারা করেছে সাদা, এটা হবে না, সাদা কিন্তু চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপ। সাদা কিন্তু চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপ। নীল কিন্তু দ্বিতীয় পর্যায়, নীল কিন্তু দ্বিতীয় পর্যায়, এটা শিল্প, ঠিক আছে। আর লাল কিন্তু প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপ। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেবেই। বর্ষা প্রামাণিক, গোলাপি, ঠিক আছে, বর্ষা প্রামাণিক। ওকে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 35-এ বলা হয়েছে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? একটা পুকুর রয়েছে, একটা পুকুর, এই পুকুরকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে উঠতে পারে? দেখে নাও কোন ধরনের জনবসতি গড়ে উঠতে পারে একটা পুকুরকে কেন্দ্র করে। দেখো কত জনবসতি গড়ে উঠেছে এই পুকুরকে বা কোনো জলাশয়কে কিংবা কোনো লেক বা কোনো হ্রদকে কেন্দ্র করে কিংবা কোনো মরুদ্যানকে কেন্দ্র করে। দেখো কত জনসংখ্যা গড়ে উঠেছে, এটা কি হবে? দেখে নিচ্ছি তোমরা বি বলেছো আর্দ্রবিন্দু বসতি, তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে, বি ইজ দা কারেক্ট আনসার, বি ইজ দা কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে সমুদ্রে আংশিক নিমজ্জিতের ফলে গঠিত উপকূলকে কি বলে? অর্থাৎ উপকূলের সমান্তরালে যে শৈলশিরা গড়ে ওঠে, সেটার নাম কি? যৌগিক উপকূল, রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। দেখে নিচ্ছি, চটজলদি বলবে কিন্তু। টোটাল ক্রেজি 35-এ বি, ঠিক আছে। এইবার চলো অরুণ আছো, অরুণ মার্জিত আছো, প্রিয়া আছো, টোটাল ক্রেজি আছো, অভিজিৎ, বর্ষা আছো, আসিফ আছো, গৌরব আছো, অভিজিৎ আছো, আতোয়ার আছো, ঠিক আছে, সুমন তিওয়ারি আছো, ঠিক আছে, তনুশ্রী আছো, বর্ষা আছো, ওকে, আলিশা আছো, পরাডোস আছো। ওকে, চটজলদি তোমরা বলেছো 36-এর ঠিক। এখানে হচ্ছে ডালমেশিয়ান উপকূল, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের উত্তর সবাই সঠিক, সবাই সঠিক, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ তোমাদের। এরপরে চালু রয়েছে মৃত্তিকা। দেখো এই কোশ্চেনটি, মৃত্তিকার যে স্তরের উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক আংশিক মানে অর্ধ বিয়োজিত কিংবা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটির নাম কি? এ স্তর, বি স্তর, ও স্তর, আর স্তর। দেখে নিচ্ছি তোমাদের 37-এর কে বলবে? 37-এর উত্তরটি অনেকবার কিন্তু এই কোশ্চেনটি পরীক্ষা দিয়েছে।
অনেকবার এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছে 37-এ, তোমরা বললে সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। আমিও বলছি তোমাদের সঠিক উত্তর সি। ঠিক আছে, মানে ও স্তর। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 38-এ, ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু অঞ্চলের অবস্থিত তার নাম কি? একটা কথা বলে দিচ্ছি, ক্যালিফোর্নিয়ায় উত্তর আমেরিকার, দেখো এই যে এঁকে দিচ্ছি, দেখো এঁকে দিচ্ছি, এই যে ক্যালিফোর্নিয়া যে রয়েছে, এই যে ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায়, সেই জলবায়ু কিন্তু দেখো এমন একটা জায়গা রয়েছে, সেই জলবায়ু দেখা যায়। তবে সেই জলবায়ুতে, মানে তোমরা দেখে নিচ্ছি সি, তোমরা ক্যালিফোর্নিয়া আমি দেখে নিচ্ছি 38-এ, 38-এ তোমরা অনেকে ভুল করেছো কিন্তু ম্যাক্সিমাম ঠিক করেছো। প্লিজ দ্য কারেক্ট আনসার ভূমধ্যসাগরীয় জলবায়ু। ক্যালিফোর্নিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। তবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে সমস্ত আঙ্গুর, আপেল, কমলালেবু, নাশপাতি, যত রকম মানে ফল রয়েছে, হ্যাঁ আমরা জানি ভূমধ্যসাগরকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ু কিন্তু ক্যালিফোর্নিয়ায় দেখা যায়। তবে ভূমধ্যসাগরের যে অঞ্চলে যে উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদ কিন্তু ক্যালিফোর্নিয়ায় দেখা যায় না। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 39। 39-এ বলা হয়েছে প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়। দেখো প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় কি? সেটি কি? প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, মানে নয়। 2019 সালে আয়লা, আইলা বা আয়লা, ঠিক আছে? আইলা বা আয়না। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 2004 সালে সুনামি, 2015 সালে নে দেখো নেপালে ভূমিকম্প। ঠিক আছে? তো দেখো কোনটি হবে? দেখে নিচ্ছি, চটজলদি বলবে। 39 রাসেল, সৌরভ, বীণা, অনুষ্কা, দীপালি, কোহেলি, বর্ষা, কৌশিক, সৌরভ, অনুষ্কা, পিউ, সবুজ, আতোয়ার, রুদ্রশ্রী, রাসেল, তোমরা যারা যারা বলেছো, সঞ্চিতা, দেখে নিচ্ছি উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে। উত্তর সঠিক হচ্ছে বি। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট দায়ী, মানে মনুষ্য সৃষ্ট কারণ। ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছে, সেই ভোপাল গ্যাস দুর্ঘটনা মধ্যপ্রদেশের ভোপাল, সেটা কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। MIC, মিথাইল আইসোসায়ানেট, এই গ্যাসটি কিন্তু মানে নির্গত হয়েছিল এবং 25,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। এটা কিন্তু কালকেও কিন্তু আমি বলেছি। ঠিক আছে, এইবার তোমরা আরেকটা কোশ্চেন দেখে নাও, চুপি চুপি। চুপি চুপি কথা বললাম কেন? দেখো হলদিয়া, তোমরা জানো হলদিয়া, এখান থেকে কিন্তু বড় একটা প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষার সময়। হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেই দুটি নদীর নাম কি? হলদিয়া, হলদিয়া রূপনারায়ণ, হলদিয়া কংসাবতী, হলদিয়া হুগলি নদী, ভাগীরথী ও রূপনারায়ণ। দেখো কে পারবে, কে পারবে? উজ্জ্বল মজুমদার, উজ্জ্বল তোমার ঠিক আছে, উজ্জ্বল, প্রিয়া, তোমাদের উত্তর সবাই সঠিক আছে। 34-এ তোমাদের এবার বলবে কিন্তু 40-এ, 40-এ তোমরা সি বললে, হলদিও হুগলি নদী, তোমাদের উত্তর কিন্তু সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের 41-এ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত কেন? তোমরা জানো আমেরিকার যে ডেট্রয়েট রয়েছে, সেই ডেট্রয়েট কিন্তু বিখ্যাত। বিখ্যাত কেন বিখ্যাত? কার্পাস বয়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, আর পেট্রো রসায়ন শিল্প, আর কাগজ শিল্প। কিসের জন্য ডেট্রয়েট বিখ্যাত? তোমরা সবাই বলে দিয়েছো 41-এর, 41 বলবে কিন্তু। প্রণব 41, টোটাল ক্রেজি, বর্মন 41, 41-এ তোমরা বি বলে দিয়েছো। 41-এর বি বলে দিয়েছো। তার মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। তাহলে বলো তো ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? কুইকলি উত্তর দেবে ভারতের ডেট্রয়েট। দেখে নিচ্ছি, অভিজিৎ ঠিক আছে, উপাসনা ঠিক আছে, নৈনিতাল শীল ঠিক আছে। দেখো সুমন, দেখো এরপর তোমরা বলো ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাইকে। বর্ষা বলেছো, অনুষ্কা বলেছো, সাহেব ইসলাম বলেছো, আর বলেছো অমিত, অমিত বলেছো, করাডোজ বলেছো, অনুষ্কা বলেছো, কেলভিন বলেছো, অভিজিৎ, বর্ষা, মন্ডল ঠিক আছে, তারপরে সায়ন্তিকা মাঝি তুমি বলেছো, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে তোমরা প্রসেনজিৎ, টোটাল ক্রেজি, উপাসনা চেন্নাই, ঠিক আছে চেন্নাই,
অনুষ্কা করাডোস। ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, সবাই সঠিক হয়েছে। বাহ, খুব সুন্দর সুন্দর সুন্দর, নাইস, বিউটিফুল। চলো, এরপরে রয়েছে তোমাদের 42। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি? নব্য স্তর কিন্তু বলেছে, নব্য স্তর মানে কোন স্তরকে বলা হয় সেটি বলবো না। গবেষণা ও উন্নয়ন, পর্যটন, তারপরে পরামর্শদান, তারপরে ব্যাংকিং পরিষেবা। নব্য স্তর, নব্য স্তর, চট জলদি বলবে। নব্য স্তর 42-এর কিন্তু। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। কে পারবে? 42-এর তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। গবেষণা ও উন্নয়ন আর পরামর্শ, কিন্তু এই পরামর্শ কিন্তু পঞ্চম, মানে অতি নব্য। পরামর্শ কিন্তু অতি নব্য স্তর, অতি নব্য স্তর কথা মানে পঞ্চম স্তর। পঞ্চম স্তর মানে সোনালী পোশাকের কর্মী বলা হয় এই পরামর্শ দান। তার মানে উত্তর কিন্তু তোমরা হবে চতুর্থ, মানে নব্য স্তরকে কিন্তু চতুর্থ স্তরও বলা হয়, চতুর্থ স্তরও বলা হয়। ঠিক আছে, বা নব্য স্তরের ক্রিয়াকলাপ। ওকে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে তোমরা বলো 43, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? অ্যাকুইফার, অ্যাকুইক্লুইড, ধাতব স্তর, অ্যাকুইটার্ড, অ্যাকুইটার্ড। চট জলদি বলবে। 43-এর, 43-এর বলবে কিন্তু। 43-এর তুমি বলছো না পরামর্শটা হবে না। ঠিক আছে, আমি বললাম যেটা অল ক্লাস এক্সক্লুসিভ, আমি যেটা বললাম সেটাই। ঠিক আছে, শুধু গবেষণা বললেও চতুর্থ, কিন্তু বিভিন্ন, দেখো যুধিষ্ঠির হাজরাও কিন্তু পাবে চতুর্থ স্তরে রয়েছে। ঠিক আছে, গবেষণা। আর যদি বলা হয় পরামর্শ দান তখন তোমরা পঞ্চম স্তর করবে। তো ঠিক আছে, দেখে নিচ্ছি। কে আছো, কে আছো, কে আছো? 43-এ, 43-এ তোমরা সি বলে দিয়েছো, ভালো স্তর। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, সি ইজ দা কারেক্ট আনসার। চলো, এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো, তোমরা এই অনুসারী শিল্প যারা পারবে ইয়েস করবে মাত্র 16টি, যারা পারবে না তারা নো করবে। মাত্র 16টি কোশ্চেন। অনুসারী শিল্প কাকে বলে? যারা পারবে ইয়েস করবে। দেখো আমি বলবো, কিন্তু আমি সহজে বলে দেবো, তখন তো তোমরা পারলে ইয়েস করবে, তোমাদের লেখার দরকার নেই, শুধু লিখবে ইয়েস, না পারলে নো। অনুসারী শিল্প কাকে বলে? যে সমস্ত শিল্প প্রধান শিল্প বা মূল শিল্পকে কেন্দ্র করে, হ্যাঁ, মূল শিল্পকে কেন্দ্র করে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন হলদিয়া শিল্পাঞ্চলে অনুসারী শিল্প রয়েছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে হলদিয়া শিল্প, মানে মোটর গাড়ি শিল্পকে কেন্দ্র করে কিন্তু অনুসারী শিল্প গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে। এই তামিলনাড়ু, দেখো, তামিলনাড়ু, এই তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর ওভারঅল ওভারঅল ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয় কিন্তু রয়েছে আমাদের আহমেদাবাদকে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর প্রদেশের কানপুরকে, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর। ঠিক আছে, তো পারলে তোমরা ইয়েস বলবে। এরপরে রয়েছে হরপা বান। আমার মনে হয় হরপা বান এবং মেঘ ভাঙা বৃষ্টি, হরপা বান এবং মেঘ ভাঙা বৃষ্টি থেকে কিন্তু একটা কোশ্চেন দেবে। রয়েছে হরপা বান বলতে কি বোঝো? দেখো, স্থানীয় ভাবে, স্থানীয় ভাবে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি বলে দিচ্ছি, দেখো, কোনো একটি অঞ্চলে, কোনো একটি স্বল্প স্থানে ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য যে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়, তখন তাকে কিন্তু বলা হয় আহ তখন সেই বৃষ্টির জল এবং অন্যদিকে বরফ গলা জল একসঙ্গে যখন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যে বান ডাকে বা বান সৃষ্টি হয়, তখন তাকে হরপা বান বলে। যেমন 2013 সালে, 2013 সালে উত্তরাখণ্ডে এই হরপা বানের ফলে প্রায় 6,000 মানুষের মৃত্যু হয়েছিল। ওকে, চলো, এরপরে রয়েছে তোমাদের 4-এ। দেখো, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। দেখো, এক, বিশ্বের উষ্ণতার বৃদ্ধি পাচ্ছে। 2-এ রয়েছে পার্বত্য অঞ্চল বা দুই অঞ্চলে, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এরপরে রয়েছে হিউমাস কাকে বলে? যারা পারবে ইয়েস, যারা পারবে না নো। করাডোস, তুমি ইয়েস বলেছো, ওকে। ওকে, তোমরা অনেকে ইয়েস বলেছো। দেখো, এরপরে রয়েছে হিউমিফিকেশন। হিউমিফিকেশন, হিউমিফিকেশন কি বলে দিচ্ছি, দেখো, হিউমাস, হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই হিউমাস, হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। চলো, এরপর রয়েছে মৃত্তিকা রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণী বিভাগ করো। দেখো, রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকাকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে, ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে।
দেখো অম্ল মৃত্তিকা, যে মৃত্তিকায় পিএইচ এর ৭ এর কম থাকে। প্রশমিত মৃত্তিকা, যে মৃত্তিকায় পিএইচ এর মান থাকবে ৭। আর ক্ষারকীয় মৃত্তিকা, যে মৃত্তিকায় পিএইচ এর মান থাকবে ৭ এর বেশি। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমি কাকে বলে তোমরা জানো। উইলিয়াম মরিস ডেভিসের মতে, উইলিয়াম মরিস ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে, পার্থক্য পর্যায়ে সে প্রায় স্বল্প ঢেউযুক্ত, বৈচিত্র্যহীন, নিচু যে সমতল ভূভাগ তৈরি হয় তাকে কিন্তু সমপ্রায় ভূমি বলে। এই সমপ্রায় ভূমি কিন্তু ডেভিসের ক্ষয়চক্রের মানে চতুর্থ পর্যায়ে সৃষ্টি হয়। পেডি, এরপর দেখো তোমাদের রয়েছে তোমাদের রয়েছে পেডিমেন্ট। পেডিমেন্ট কিভাবে গঠিত হয় তোমরা দেখে নাও। পেডিমেন্ট, পেডিমেন্ট কিভাবে গঠিত হয় তো অবশ্যই তোমরা একবার অ্যাটলিস্ট একটু দেখে নাও। পেডিমেন্ট কিভাবে গঠিত হয় একবার একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে? একবার একটু দেখে নেবে তোমরা পেডিমেন্ট কি করে গঠিত হয়। আমি লাইভে আছি, পরে তোদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, লাইভে আছি। ঠিক। দেখো পেডিমেন্ট কিভাবে গঠিত এটা পারবে তোমরা পেডিমেন্ট দেখে নাও। এরপর যারা পারবে ইয়েস করবে। টর, টর কাকে বলে দেখো। টর গ্রানাইট, গ্রানাইট দেখো গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের পর সৃষ্ট রেগুলি অপসারিত হয়ে নিচের দিকে, নিচের কঠিন শিলা উঁচু হয়ে যে খাড়া ভাবে দাঁড়িয়ে থাকে তা সেই ধরনের ভূভাগকে টর বলে। দেখো এরকম টর, মানে এরকম একটা টর, মানে ইনসেলবার্সের মতোই কিন্তু অতটা বড় নয়। ইনসেলবার্সের মতোই কিন্তু অতটা বড় নয়, এরকম টর। এগুলো এক একটা টর। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১০ এ ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে কোন ধরনের বিখ্যাত জলপ্রপাত রয়েছে। ভিভিআই কোশ্চেনটি। চিত্রকূট জলপ্রপাত রয়েছে। ভিভিআই চিত্রকূট জলপ্রপাত রয়েছে কোন নদীর উপরে। ইন্দ্রাবতী নদীর উপরে। একে কিন্তু ভারতের আবার নায়াগ্রাও বলা হয়। একে আবার ভারতের চিত্রকূট, এই চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রাও বলা হয়। যা করা জোস চাণক্য ইয়েস। ঠিক আছে সুমন ইয়েস। রাসেল ওকে, রাসেল ঠিক আছে। রিমি খাতুন ইয়েস। সঙ্গীতা ইয়েস। রাসেল ঠিক আছে। বিনা কর্মকার ইয়েস। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১১। ১১তে বলা হয়েছে উন্নয়নের সংজ্ঞা দাও। তো উন্নয়নের সংজ্ঞা এখান থেকে কিন্তু একটি কোশ্চেন দেবে বলে দিলাম। লাস্ট, একদম লাস্ট চ্যাপ্টারে। দেখো কোন অঞ্চলের অর্থনৈতিক রয়েছে সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধনকে উন্নয়ন বলা হয়। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো কুইনারি স্তরের অন্তর্ভুক্ত পর্যায়গুলির নাম কি। কুইনারি মানে হলো পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায়। ঠিক আছে? কুইনারি কথার মানে হলো পঞ্চম পর্যায়। দেখো বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণকারী, পরামর্শ পেশাদার উপদেষ্টা বা পরামর্শদাতা নীতি প্রণেতা বা প্রকল্প রূপকার হলো এই কুইনারি স্তরের কার্যাবলী। ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি তোমাদের আর্দ্র কৃষি কাকে বলে। দেখো আর্দ্র কৃষি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে নিয়মিত বৃষ্টিপাত হয় সেখানে জলসেচ ছাড়াই, মানে জলসেচের কোনো দরকার হয় না, কেবলমাত্র বৃষ্টির জলেই কৃষিকার্য করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। নিরক্ষীয় কিংবা মৌসুমী জলবায়ু অঞ্চলে এই ধরনের আর্দ্র কৃষি দেখা যায়। এরপরে তোমাদের রয়েছে ১৪ নম্বরে ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে। এটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। কর্ণাটক রাজ্যে রয়েছে। আর পরীক্ষা কিন্তু একটি কোশ্চেন এবার দেবে, কর্ণাটক রাজ্যে কফি উৎপাদনে অগ্রণী কেন। কর্ণাটক রাজ্যে কফি উৎপাদনে উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু দেবে। আর বলতে পারে দেখো কর্ণাটকের কফি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। দেখো কর্ণাটকের দেখো চিকমাগালুর, চিকমাগালুর শহরে রয়েছে কর্ণাটকের মানে কফি গবেষণা কেন্দ্র। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে জীব বৈচিত্র্যের বিনাশের দুটি কারণ উল্লেখ করো। জলবায়ুর পরিবর্তন, অতি শিকার বা চোরা শিকারীদের কারবার, দূষণ মানে পরিবেশ দূষণ, আর ৪ এ রয়েছে বহিরাগত প্রজাতির প্রাদুর্ভাব প্রভৃতি। ঠিক আছে? এগুলো এখানে স্যার বলছে স্যার আর আর স্যার অল অ্যালাইভ, অ্যালাইভ। ও বলছে স্যার আপনার চ্যানেলে লাইভ থাকবে তো। হ্যাঁ লাইভ থাকবে, লাইভ থাকবে। এখানে তুমি পরে দেখতেও পারবে। এটা সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবার 2025 সালে, মানে সোমবারে পরীক্ষার জন্য দেখো তোমাদের এগুলো লাইভ ক্লাসগুলো অবশ্যই থাকবে। আর সেই সঙ্গে তোমরা
এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা কে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরে কোন দিকে কোন ওয়ে রয়েছে, কোন দিকে গেলে তোমাদের মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কোন সাইট গুলো নিয়ে পড়াশোনা করলে তোমাদের ভালো হবে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই বলে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরে তোমরা কি করবে এবং কি করতে চাইছো সম্পূর্ণ তোমরা অবশ্যই পাবে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে। বিশিষ্ট এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমরা সেটা জানতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের পরে কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে বা কি করবে, কি করতে চাইছো বা কি করলে ভালো হবে, টোটালটাই পেয়ে যাবে কিন্তু এই পরীক্ষার পরে আমি আমি তোমাদের এবং অভিজ্ঞ শিক্ষকরা তোমাদের বলে দেবে। ওকে? ঠিক আছে রাসেল, প্রিপারেশন ভালো হয়েছে। দেখবে পরীক্ষার সময় তোমাদের দেখবে দেশি ফানি বলছে আপনার বাড়ি কোথায়? তো দেখো, তোমরা যারা এখানে দেখছো, তোমরা পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে। সোমবারে যখন পরীক্ষা দেবে না, দেখবে এই লাইভ ক্লাসগুলো তোমরা যারা করেছো এ যাবৎ, রেগুলার যারা লাইভ ক্লাস করেছো আমার, লাইভ কিন্তু অনেক ভিডিও দিয়েছি। অনেক মিনিমাম 15 থেকে 20 খানা লাইভ ভিডিও দিয়েছি তোমাদের। একদম বিনা পয়সায়, বিনামূল্যে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। মিনিমাম তোমাদের কিন্তু 15 থেকে 20 খানা কিন্তু লাইভ ভিডিও দেওয়া হয়েছে, লাইভ এক্সাম নেওয়া হয়েছে। ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স স্টার্ট কখন হবে? দেখো 9টা 15-তে হবে, 9টা 15-তে হবে। ওকে? 9টা 15-তে। দেশি ফানি, চলো দেশি ফানি পরীক্ষা দাও। ঠিক আছে? চলো। রাসেল বলছে স্যার আমি আপনার রেগুলার ক্লাস করছি। ওকে রাসেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, এরপরে হচ্ছে দেখো লা নিনা, এল নিনো। তোমরা এল নিনো নাম শুনেছো? এল নিনো, এল নিনো, এই দুটি শব্দ তোমরা মাথায় রাখবে। এল, দেখো এল নিনো, এল নিনো। আর অন্যদিকে রয়েছে তোমাদের লা নিনা, লা নিনা। এল নিনো এবং লা নিনা, এর পার্থক্য তো অবশ্যই পড়বে। পার্থক্য পড়লে কিন্তু তোমরা সংজ্ঞা পারবে, বৈশিষ্ট্য পারবে। দেখো, কড়া ডোজ চাণক্য বলছে স্যার আমার নাম নিন, দেবাশিস রায়। দেবাশিসের রায় হলো কড়া ডোজ চাণক্য। সরি সরি, তোমাদের রাসেল, তোমাদের পরীক্ষা তো মঙ্গলবার, ঠিক আছে? রাসেল তোমাদের পরীক্ষা মঙ্গলবার, ঠিক আছে? কালকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। ঠিক আছে রাসেল, থ্যাংক ইউ বলার জন্য। তোমাদের ভূগোল পরীক্ষা মঙ্গলবার, কালকে হলো তোমাদের সোমবারে রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, এক্সট্রামলি সরি। ওকে, লালিনা দেখো, লালিনা তোমরা লালিনাও পারো, এলিনাও পারো, লালিনাও পারো। এলিনো কথার অর্থ হলো ফিট চাইল্ড বা ছোট্ট বালক বা দুরন্ত বালক, ঠিক আছে? আর লালিনা কথার অর্থ হলো লিটল চাইল্ড, লিটল চাইল্ড বা বলা যায় তোমাদের লিটল গার্ল, ঠিক আছে? লিটল গার্ল মানে শান্ত মেয়ে, শান্ত মেয়ে, মেয়েরা একটু শান্ত হয়, তাই বলা হয়েছে শান্ত মেয়ে। লালিনা কথার মানে হলো লানি, লানিনা। এই লানিনা কথার হলো অর্থ হলো শান্ত মেয়ে। এল নিনো কথার অর্থ হলো দুরন্ত বালক। ঠিক আছে? অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে কিংবা পেরু, চিলি, ইকুয়েডর উপকূলে যে উষ্ণ সমুদ্র স্রোত পরিলক্ষিত হয় তাকে কিন্তু বলা হয় এল নিনো, এল নিনো। আর লানিনা ঠিক তার বিপরীত অবস্থা হলো লানিনা। এই এল নিনোর ফলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, জলের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, জীব বৈচিত্র্য ধ্বংস হয়। পৃথিবীর কোনো জায়গায় মানে আমাদের ভারতবর্ষ কিন্তু এল নিনোর ফলে খরা দেখা যায়, খরা দেখা যায়। আর লানিনাও কিন্তু প্রশান্ত মহাসাগরে হয়। তার এফেক্ট কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে। লানিনা কথার অর্থ হলো কিন্তু দেখো শান্ত মেঘ, অর্থাৎ এটি কিন্তু একটি শীতল সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত। ওকে, তোমরা দেখে নিও। এরপর রয়েছে দেখো আহ, অন্তর্ভূত, অন্তর্ধৃত, অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। তোমরা পারবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায় বা মধ্য অক্ষাংশ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়ে এটি দেখা যায়, অক্লুশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ, দেখো অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কি বোঝে দেখো, গম্বুজাকৃতি পর্বতের দুর্বল শিলাস্তরের অনুসরণ করে যে কেন্দ্র বিমুখ ছোট ছোট নদী আংটির আকারে গোলাকৃতি যেই পথে নদী নকশা গড়ে ওঠে তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। অঙ্গুরীয় কথার মানে হলো দেখো, এই যে গম্বুজাকৃতি পাহাড়, এখান থেকে জলনির্গম প্রণালী, এখান থেকে একটি দেখে নাও, এরকম বিভিন্ন নদী এগুলো এরকম গড়ে ওঠে।
যাকে বলা হয় অঙ্গুরীয় জলাঙ্গম প্রণালী। পলিটিক্যাল সায়েন্স ৯টা ১৫। এরপরে দেখো তোমাদের ফিয়ট উপকূলের বলতে কি বোঝো? ফিয়ট উপকূল দেখে নাও, অনেকবার হয়েছে। মানুষ জমির অনুপাত কাকে বলে? দেখো মানুষ জমির অনুপাত, দেখো কোন দেশ বা কোন অঞ্চলের জনসংখ্যা সেই দেশের যদি দেখো কার্যকরী জমির অনুপাতে গড়ে ওঠে, তখন তাকে বলা হয় মানুষ জমির অনুপাত। ঠিক আছে? দেখে নাও। যেখানে এখানে করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। পৌরপুঞ্জ কাকে বলে দেখো? পৌরপুঞ্জ দেখে নাও। একই পথের দ্বারা যুক্ত অথবা বিচ্ছিন্ন একগুচ্ছ শহর ক্রমশ, দেখো বানানটি ভুল আছে, ক্রমশ সম্প্রসারিত হয়ে পরস্পর মিলে যে বহুদূর পর্যন্ত বিস্তৃত পৌর অঞ্চলে পরিণত হয় তাকে পৌরপুঞ্জ বলে, অর্থাৎ কোণার বেশন বলে। আমি বলে দিচ্ছি কোণার বেশন, কোণার বেশান। কোণার বেশান কথার মানে পৌরপুঞ্জ। অর্থাৎ আমি বলতে পারি কোন একটি শহর যখন পার্শ্ববর্তী ছোট ছোট শহরগুলো কি করে গ্রাস করে ফেলে, হ্যাঁ, যখন বড় আকারের কোনো আহ শহরে পরিণত হয় তখন তাকে পৌরপুঞ্জ বলে। ঠিক আছে? বা কোণার বেশন বলে। ঠিক আছে? বোঝা গেল? এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে দেখো সমুদ্রের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? দেখো সমুদ্রের কোন অংশ, দেখো সমুদ্রের কোন অংশ তোমরা জানো? সমুদ্রের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? অবশ্যই এটা আমাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে দেবে। এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। সমুদ্র জলের নিম্ন সীমা থেকে উচ্চ সীমা কিংবা উচ্চ সীমা থেকে ভৃগু বা পার্ক পর্যন্ত কোন অঞ্চলটা তোমাদের সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? ঠিক আছে? এটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে দেবে। এরপরে অনুগামী নদী কাকে বলে? দেখো প্রধান নদীর গতিপথে, এই প্রধান নদী মানে কি বলবো দেখো, ভূমিভাগে ভূমিভাগের ভূমিভাগের ঢাল অনুসারে, যে নদী প্রবাহিত হয়, ভূমিভাগের ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে কিন্তু অনুগামী নদী বলা হয়, যেমন গঙ্গা নদী। ঠিক আছে? এরপরে রয়েছে আইসোটিন। দেখো আলফ্রেড ওয়েবারের মতে সম পরিমাণ ব্যয়যুক্ত স্থানগুলোকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কিন্তু আইসোটিন বলে। আরেকটি রয়েছে কিন্তু আইসোডোপেন। পর্যায়ন কাকে বলে? লাস্ট কোশ্চেন, আজকের মতো লাস্ট কোশ্চেন। পর্যায়ন কি? পর্যায়ন কি? তোমরা অনেকে কমেন্ট করেছো রাসেল বাংলা একটু বাংলা একটু টাইপ করতে তোমাদের মনে হয় প্রবলেম হচ্ছে সবাই, পিছনের অংশ। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে। দেখো হ্যাঁ, বৈশাখী, কালকে আমি তোমাদের চিত্রগুলো আমি অঙ্কন করাবো, চিত্র। কালকে আমি তোমাদের যতগুলো চিত্র রয়েছে লাইভ ভিডিওতে, মানে লাইভে তোমাদের আমি চিত্রগুলো এঁকে আমি কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে? নিতাই দাস বলছে স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে। নিতাই ওকে, নিতাই থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম নিতাই দাস। দেখো এই যে রয়েছে পর্যন কাকে বলে, তোমরা জানো পর্যন কাকে বলে? কোনো এই যে উঁচু ভূভাগ, উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যায়, কিংবা দেখো কোনো নিচু জায়গা, এই যে কোনো নিচু জায়গা, এই কোনো নিচু জায়গা যখন আহ আহ প্রাকৃতিক শক্তি দ্বারা নুড়ি পলি বালি কাকর দ্বারা যখন আহ জমা হয়ে যখন উঁচু হয়ে যায়, ভরাট হয়ে যায়, হ্যাঁ, তখন কি বলে? তখন এটা কিন্তু আরোহণ। এটা হলো আরোহণ বা আরোহণ। আর এটা রয়েছে দেখো কোন উঁচু জায়গা যখন ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়ে যাবে তখন তাকে বলা হয় অবরোহণ। অবরোহণ মানে নিচু হয়ে যাওয়া। কোন উঁচু ভূভাগ যখন ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যাবে তখন তাকে অবরোহণ বলে। আর কোন নিচু জায়গা যখন নুড়ি পলি বালি কাকর ইত্যাদি দ্বারা ভরাট হয়ে যখন উঁচু হয়ে যাবে তখন তাকে আরোহণ বলে। অর্থাৎ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়। ঠিক আছে? বলতে পারি কি বলতো? অবরোহণ। দেখো অবরোহণ প্লাস আরোহণ, পরীক্ষা কিন্তু এরকম লিখে দেবে। অবরোহণ প্লাস আরোহণ সমান সমান কি? সমান সমান পর্যায়। ঠিক আছে? এরকম লিখে দেবে। অর্থাৎ তোমরা বলবে যখন কোন প্রাকৃতিক শক্তি দ্বারা উঁচু জায়গা যখন ভরাট হয়ে নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় অবরোহণ। আর নিচু জায়গা যখন উঁচু হয়ে যায় তখন সেটা হলো আরোহণ।
এই অপূরণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়। ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট দেখো, এই লাইভ ক্লাসে কিন্তু কমেন্ট গুলো থাকবে না। আমি আমার লাইভ ক্লাস এক্ষুনি শেষ করব। তো এই লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তবে তোমাদের সেই মেসেজ গুলো কিন্তু এই লাইভ মানে সেগুলো কিন্তু থাকবে। আর একটু পরে তোমাদের ৯টা ১৫ তে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান লাইভ ক্লাস শুরু হবে, লাইভ এক্সাম শুরু হবে। অবশ্যই, 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 অবশ্যই তোমরা জুড়ে থেকো, ভালো থেকো। তোমাদের অবশ্যই কালকে কিন্তু থাকছে তোমাদের ভূগোলের ২টি ভিডিও। এই ২টি ভিডিওর মধ্যে থাকবে লাস্ট অবশ্যই আম থাকবে চিত্রগুলো তোমাদের লাইভে আমি অঙ্কন করিয়ে দেব। সঙ্গে তোমাদের ব্লড কোয়েশ্চেনের সাজেশন, সাজেশনের উপরে সাজেশন থাকবে। ঠিক আছে? আরেকটি অবশ্যই ৩ টে ক্লাস তোমাদের কালকে ভূগোলে থাকবে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম। তোমাদের মঙ্গলবার অর্থাৎ ১৮ তারিখের পরীক্ষা সবার জন্য ভালো হয়। গড ব্লেস ইউ।